এই ক্লাসে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের নেক্সট রিঅ্যাকশন দ্যাট ইজ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। ডিকার্বক্সিলেশন মিন্স কার্বন ডাইঅক্সাইডকে বার করে দেওয়া, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের COH গ্রুপ থেকে কার্বন ডাইঅক্সাইডকে এলিমিনেট করে দেওয়া, বার করে দেওয়া, যে বিশেষ বিক্রিয়া দ্বারা আমরা করতে পারি, দিস ইজ কল্ড ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। এবার এই ধরনের ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন আমরা কোথায় পেতে পারি, কিভাবে করা সম্ভব? আমরা ক্লাস 11-এই পড়েছিলাম যে আমরা যদি এনি কার্বক্সিলিক অ্যাসিড দ্যাট ইজ CH3 COOH কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমরা সোডা লাইম দ্যাট ইজ NaOH আর CaO, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH প্লাস CaO এর মিক্সচারের সাথে বিক্রিয়া ঘটায়, তাহলে সেক্ষেত্রে সোডা লাইমের বেসিক কাজই হচ্ছে কি না, এই সোডা লাইম ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনে ঘটাতে সাহায্য করে এবং ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার দ্বারা এখান থেকে কি করে দেয় না, এইটা এখানে দিয়ে এই CH3 তে চলে এলো, দ্যাট ইজ CH4 প্লাস এই NaOH এর সাথে বিক্রিয়া দ্যাট ইজ Na2CO3 সোডিয়াম কার্বনেট Na2CO3 তৈরি করে দেয়। তো এই ধরনের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এখানে ঘটিয়ে ফেলা সম্ভব, অর্থাৎ আমরা যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডকে যদি সোডা লাইমের প্রেজেন্সে বিক্রিয়া ঘটায়, তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা ওই কার্বক্সিলিক অ্যাসিড থেকে CO2 বেরিয়ে চলে গিয়ে আলটিমেটলি এরকম একটা হাইড্রোকার্বন তৈরি হয়, যেটা আমরা ক্লাস 11-এ হাইড্রোকার্বনের প্রিপারেশনে পড়েছিলাম। ওকে, তো ফার্স্ট টাইপস অফ রিঅ্যাকশন ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, যেগুলো আমাদের বেশিরভাগটাই পড়া রিঅ্যাকশন, সেটা হচ্ছে রিঅ্যাকশন উইথ সোডা লাইম। তাহলে আমরা যদি এখানে RCOOH কে করি, COOH একে যদি সোডা লাইম সহ বিক্রিয়া ঘটাই, তাহলে RH প্লাস Na2CO3, ক্লিয়ার? সেকেন্ড, দ্বিতীয় বিক্রিয়া দেখো, আমরা যেটা আমাদের অলরেডি করা, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বাষ্পকে যদি আমরা কি করি, ম্যাঙ্গানাস অক্সাইড বা থোরিয়ার প্রেজেন্সে বিক্রিয়া ঘটাই, সেটা আমরা কার্বনের প্রিপারেশনে পড়েছিলাম, অর্থাৎ অ্যালডিহাইড কিটোনের প্রিপারেশনে রিঅ্যাকশন আমাদের কাছে পড়া রিঅ্যাকশন ছিল, যে কার্বক্সিলিক অ্যাসিড বাষ্পকে দ্যাট ইজ CH3, ধরো CH3 C ডবল বন্ডেড OH কার্বক্সিলিক অ্যাসিড বাষ্পকে যদি আমরা উত্তপ্ত ম্যাঙ্গানাস অক্সাইড অথবা থোরিয়ার উপর দিয়ে চালনা করি, তাহলে কি হয়, সেক্ষেত্রে 2 অণু কার্বক্সিলিক অ্যাসিড থেকে 1 অণু জল এবং 1 অণু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, দ্যাট ইজ ডিকার্বক্সিলেশনের ফলে আলটিমেটলি একটা কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়েছিল। তার মানে আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডকে 2 অণু পাশাপাশি রাখি, এই 2 অণু কার্বক্সিলিক অ্যাসিডকে ম্যাঙ্গানাস অক্সাইড MnO অথবা TiO2, ম্যাঙ্গানাস অক্সাইড অথবা থোরিয়ার প্রেজেন্সে যদি আমরা এখানে রাখতে পারি, এটাকে অ্যাপ্রক্সিমেট 300 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, তাহলে এই বিক্রিয়াতে আলটিমেটলি কি ঘটে, প্রথমে এই H আর OH মিলে 1 অণু জল বেরিয়ে যাবে, এই CO মিলে 1 অণু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে চলে যাবে CO2, বাকি অংশটা জুড়ে গিয়ে একটা কিটোন তৈরি হবে, দ্যাট মিন্স H2O প্লাস CO2 প্লাস CH3CO, একটা কিটোন H2 and CO2 এটা তৈরি হবে। ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, যেটা আমরা অলরেডি কিটোনের প্রিপারেশনে দেখেছি। তাহলে ম্যাঙ্গানাস অক্সাইড বা থোরিয়ার প্রেজেন্সে আমরা এই ধরনের বিক্রিয়া করতে দেখি। এছাড়া দেখো আমরা কি করি,
এছাড়া আমরা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনে দেখেছিলাম যে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্টকে যদি আমরা ডিকার্বক্সিলেট করি তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট হিসেবে কি তৈরি হয়, অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিটুইন ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ CH3 C ডবল বন্ডেড ও Ca ও C ডবল বন্ডেড ও CH3, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট একে যদি আমরা দু অণু নিই, দ্যাট ইজ Ca ও CO CH3 ও CO CH3, তাহলে আমরা দেখেছিলাম দু অণু ক্যালসিয়াম সল্ট থেকে তাকে যদি আমরা ড্রাই ডিস্টিলেশন করি, শুষ্ক পাতন করি, ড্রাই ডিস্টিলেশন, তাহলে সেক্ষেত্রে কি হয়েছিল, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে গিয়েছিল কোন দু অণু, তাহলে দু অণু ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে গিয়ে কি হয়েছিল না এখানেও এক ধরনের, এখান থেকে যে কার্বনিল কার্বনটা নিয়ে ক্যালসিয়াম এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট বেরোবে, এখানে অপোজিট সাইডে থাকা কার্বনিল কার্বনটাকে নিয়ে ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যাবে। এবার ওপরের পোর্শনটা ওপরে, নিচের পোর্শনটা নিচে এসে জুড়ে গিয়ে আলটিমেটলি দু অণু CH3 COCH3 দ্যাট ইজ অ্যাসিটোন প্লাস CaCO3 প্লাস দু অণু ক্যালসিয়াম কার্বনেট এক্ষেত্রে তৈরি হবে। ওকে, তো এই বিক্রিয়াগুলো আমাদের অলরেডি নোন, এগুলো আমরা পড়েছি, তবু এখানে আমাদের একবার করে দেখে নিতে হবে যেহেতু এটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনের মধ্যেই পড়ে। নেক্সট যে বিক্রিয়া রয়েছে দিস ইজ কল্ড হান্স-ডিকার রিঅ্যাকশন। তো হান্স-ডিকার বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে দেখো, এটা একটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, ভীষণ ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এখানে কার্বক্সিলিক অ্যাসিড দ্যাট ইজ CH3 C ডবল বন্ডেড OH, কার্বক্সিলিক অ্যাসিডকে যদি সিলভার হাইড্রোক্সাইড AgOH এর সাথে বিক্রিয়া ঘটানো হয়, সিলভার হাইড্রোক্সাইডের প্রেজেন্সে কি করবে, যে সিলভার সল্ট তৈরি হবে, দ্যাট ইজ CH3 C ডবল বন্ডেড O মাইনাস Ag প্লাস প্লাস H2 তৈরি হবে। এখানে এই বিশেষ ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে সাবস্ট্রেট হচ্ছে এই সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। ভীষণ গুরুত্বপূর্ণ একটা রিঅ্যাকশন, ভীষণ ইম্পর্টেন্ট, মানে কার্বক্সিলিক অ্যাসিডের গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলোর মধ্যে এটা একটা বিক্রিয়া যেখানে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্টকে যদি আমি Br2 ইন প্রেজেন্স অফ CCl4 অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড CCl4 দ্রাবকে রাখা ব্রোমিনের সাথে বিক্রিয়া ঘটায়, তাহলে আলটিমেটলি বিক্রিয়া কি তৈরি হবে। তো অ্যাট ফার্স্ট দেখো এই O মাইনাসটা প্রথমে কি করবে, এরকম একটা Br কে অ্যাটাক করে এই ব্রোমিনকে অ্যাটাক করে বার করে দেবে, তার ফলে দেখো CH3 C ডবল বন্ডেড O Br তৈরি হবে। আলটিমেটলি এটা কি হয়েছিল, এটা আমাদের একটা পড়া রিঅ্যাকশন, আমরা হ্যালো অ্যালকেনের প্রিপারেশনের রিঅ্যাকশনটা পড়েছিলাম এবং এখানেও রিঅ্যাকশনটাকে পড়তে হচ্ছে, এগুলো সবই পড়া রিঅ্যাকশন, ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, দিস ইজ কল্ড হান্স-ডিকার বিক্রিয়া। এবং সেটা আলটিমেটলি কি ঘটবে, শেষ স্টেপে গিয়ে দেখো, শেষ স্টেপে ফ্রি রেডিক্যাল মেকানিজমে কি হবে না, এই বন্ডটা এখানে দেবে, এটা Br এর মাথায় যাবে, এই বন্ডের ইলেকট্রনের একটা এই বন্ডে দেবে, একটা CH3 মাথায় যাবে, তারপরে আলটিমেটলি এখান থেকে তৈরি হলো দেখো CH3 ডট প্লাস Br ডট প্লাস
CO2 কার্বন ডাইঅক্সাইড। এবং এক্ষেত্রে দেখো ওই নেক্সট স্টেপে CH3 ডট আর Br ডট নিজেদের মধ্যে যুক্ত হয়ে CH3 Br, দ্যাট ইজ CH3 Br প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে এইটাই হচ্ছে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্টকে যদি আমরা রিঅ্যাকশন ঘটাই Br2 ইন প্রেজেন্স অফ CCl4 সলভেন্টে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের একটা হ্যালো অ্যালকেন তৈরি হতে পারে। এটা আমাদের অলরেডি পড়া রিঅ্যাকশন, আমরা হ্যালো অ্যালকেনের প্রিপারেশনে এটাকে পড়েছি। তো নেক্সট আরো যে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন একটা রয়েছে, দিস ইজ কল্ড কি না স্মিথ রিঅ্যাকশন, স্মিথ বিক্রিয়া বা স্মিথ রিঅ্যাকশন। স্মিথ রিঅ্যাকশন বা স্মিথ বিক্রিয়া। তো এই পার্টিকুলার বিক্রিয়াতে দেখো কি হবে না, এই পার্টিকুলার বিক্রিয়ায় আমরা কি করেছিলাম, any carboxylic acid that is R COOH, okay, hydrazoic acid that is a hydrazoic acid HN3, HN3 এর প্রেজেন্সে যদি বিক্রিয়া ঘটায় তাহলে বিশেষ বিক্রিয়াটা ঘটে এখানেও একটা ডিকার্বক্সিলেশনের দ্বারা একটা ফাইনাল প্রোডাক্ট আসতে পারে। তো হোয়াট ইজ HN3? N triple bond N plus N minus. This is the hydrazoic acid. এই হাইড্রোজেনিক অ্যাসিডের সাথে বিক্রিয়াতে এক্সাক্ট কি ঘটবে দেখো, এই হাইড্রোজেনিক অ্যাসিড তার অ্যাসিডিক প্রপার্টির কারণে এখানে আমরা কি দেখব না, গাঢ় H2SO4 এর প্রেজেন্সে হাইড্রোজেনিক অ্যাসিডকে রাখতে হবে। HN3 ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4। গাঢ় সালফিউরিক অ্যাসিড এক্ষেত্রে বেসিক্যালি ক্যাটালিস্টের ভূমিকা পালন করে। এই গাঢ় H2SO4 থেকে বেরিয়ে আসা H প্লাসটা কি করবে, ওই OH-টা OH2 প্লাস দ্যাট ইজ গুড লিভিং গ্রুপে রূপান্তরিত করবে, দ্যাট ইজ R C ডবল বন্ডেড OH2 প্লাস। যখনই এটা গুড লিভিং গ্রুপে রূপান্তরিত হবে তখন হাইড্রোজেনিক অ্যাসিড এই নাইট্রোজেনের মাথায় থাকা লোন পেয়ার এই নেগেটিভ চার্জ দ্যাট ইজ বিহেভ অ্যাজ এ নিউক্লিওফাইল, একে নিউক্লিওফাইলের মতো বিহেভ করে এই কার্বনে অ্যাটাক করে এই জলকে বার করে দেবে। তার ফলে আলটিমেটলি এখানে হলো কি R C ডবল বন্ডেড NH N triple bond N plus that is N2। নেক্সট স্টেপে দেখো যেটা ঘটবে সেটা হচ্ছে এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট স্টেপ ঘটে যাবে। এই বন্ডটা এইখানে যখনই দেবে এটা শিফট হবে, এটা ফাইনালি ব্যাক করবে, করে এসে অ্যালকাইল গ্রুপটা মাইগ্রেট হয়ে নাইট্রোজেনের মাথায় আসবে, সঙ্গে সঙ্গে N2টা যেটা ভেরি গুড লিভিং গ্রুপ সেটা নাইট্রোজেন গ্যাস হয়ে বেরিয়ে চলে যাবে। তারপরে আলটিমেটলি C ডবল বন্ডেড N R এরকম একটা ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে ফাইনালি আমরা যদি এটাকে হাইড্রোলিসিস করি তাহলে কি দেখবো, দেখো সি অক্সিজেন লোন পেয়ার দিয়ে যখনই এটাকে অ্যাটাক করছে খুলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে R N H C ডবল বন্ডেড OH এটা তৈরি হবে। RNH C ডবল বন্ডেড। ফাইনালি নেক্সট স্টেপে দেখো এই কার্বক্সিলিক অ্যাসিডটা ডিকার্বক্সিলেশন ঘটিয়ে এখান থেকে কার্বন ডাইঅক্সাইডে বেরিয়ে চলে যাবে। যখনই বেরোবে তখন এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি নাইট্রোজেনের মাথায় রেখে বেরিয়ে চলে গেলে আলটিমেটলি এখান থেকে তৈরি হলো কি CO2 ডবল বন্ডেড প্লাস R NH মাইনাস দ্যাট মিন্স RNH2, এটা এখান থেকে বেরিয়ে আসবে।
ওকে, তো এইটা হলো স্মিথ রিঅ্যাকশন এবং মোটামুটি ভাবে কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন বেসিক্যালি এটাই। অর্থাৎ এই বিশেষ বিক্রিয়াগুলো দ্বারা আমরা কার্বক্সিলিক অ্যাসিডকে ডিকার্বক্সিলেট করতে পারি। দিস ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। আগের বিক্রিয়াটাও খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এরপর আমরা চলে যাব নেক্সট রিঅ্যাকশনে, যেখানে দেখো এই বিশেষ রিঅ্যাকশন, যে বিশেষ রিঅ্যাকশনের কথা বলেছিলাম তোমাদের, সেই বিশেষ রিঅ্যাকশনটাকে আমরা এক্ষেত্রে দেখবো করতে। তো চলো, কি সেই বিশেষ রিঅ্যাকশন? না, বিশেষ ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যালকাইল গ্রুপের হাইড্রোজেনটাকে আমরা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত করতে পারি। অর্থাৎ এই বিশেষ বিক্রিয়াটাকে নাম HVZ রিঅ্যাকশন। তিনজন বিজ্ঞানী, দ্যাট ইজ হেল, ভোলার্ড এন্ড জেলেন্সকি, তিনজন বিজ্ঞানী এই বিক্রিয়াটাকে এস্টাবলিশ করেছিলেন, সেজন্য তার নাম অনুযায়ী দিস রিঅ্যাকশন ইজ কল্ড HVZ রিঅ্যাকশন। একদম শেষ টাইপস অফ রিঅ্যাকশন, যে রিঅ্যাকশনের কথা আমরা পড়েছিলাম। তো এখানে এক্স্যাক্টলি কি ঘটছে দেখো। নেক্সট টাইপের রিঅ্যাকশন দেখো, আর ধরো CH3 C ডবল বন্ডেড OH কার্বক্সিলিক অ্যাসিড, একে যদি আমরা রেড ফসফরাস in presence of Br2, first red phosphorus in presence of Br2, second যদি আমরা একে H2O দিই, তাহলে আলটিমেটলি কি ঘটবে এখানে দেখো, রেড ফসফরাস Br2 and finally H2O। তো এই ক্ষেত্রে দেখো রেড ফসফরাস এট ফার্স্ট Br2 এর সাথে বিক্রিয়া করে, দ্যাট ইজ P প্লাস Br2, দ্যাট ইজ কল্ড PBr3 তৈরি করবে। যে PBr3 কি করবে না, এই অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়াতে আলটিমেটলি কি তৈরি করবে, এখানে দেখো CH3 C ডবল বন্ডেড OH প্লাস PBr3, যেটা আমরা দেখলাম যে SOCl2 PCl5 এর মতো বিক্রিয়ার দ্বারা এখানে আলটিমেটলি Br কে নিয়ে চলে আসবে, দ্যাট ইজ CH3 C ডবল বন্ডেড Br। ক্লিয়ার? এইটা তৈরি হবে এট ফার্স্ট। সেকেন্ড স্টেপে দেখো এই কিটো ফর্মটা ইনোলাইজেশন করবে, ইনল ফর্মে রূপান্তরিত হবে। কিভাবে রূপান্তরিত হবে না, এখানে যে তিনটে হাইড্রোজেন রয়েছে তার মধ্যে একটা হাইড্রোজেনকে এখানে দিয়ে, দ্যাট ইজ ইনল ফর্ম, কিটো ইনল যে ফর্ম, সেই ইনল ফর্মে রূপান্তরিত হবে। তার ফলে এখানে CH2 ডবল বন্ড C OH Br, এইরকম কিটো ইনোলিক ফর্মে রূপান্তরিত হবে। এবং শেষ স্টেপে এই ইনল ফর্ম বা এই ইনল ফর্মটাকে কি করতে পারে, নেক্সট স্টেপে এ যদি এখানে ব্যাক করে, এ তখন নিউক্লিওফাইলের মতো বিহেভ করতে পারে, যে ফার্দার ব্রোমিনকে অ্যাটাক করতে পারে। অর্থাৎ Br2 যদি আমরা এর প্রেজেন্সে রাখি, তাহলে ইনল ফর্মটা কি করতে পারে, এটা ব্যাক করে এইটাকে দিয়ে অ্যাটাক করে একে ব্রোমিনকে বার করে দিতে পারে। তাহলে ফার্দার একটা ব্রোমিনকে সে নিয়ে নিতে পারে, যেটা আমরা আগেই ফার্স্ট যখন এই বিশেষ ধরনের রিঅ্যাকশনগুলোকে বলেছিলাম তখনই আমরা এটা দেখিয়েছিলাম। দেখো তার ফলে এখানে CH2 Br হয়ে গেল, C ডবল বন্ডেড Br, এইরকম পার্টিকুলার একটা কম্পাউন্ড ফর্ম করে যেতে পারে। যে কম্পাউন্ডটা নেক্সট যে পরবর্তী যে ধাপটা, এই পার্টিকুলার রিঅ্যাকশনের পরবর্তী ধাপটা বিভিন্ন জায়গায় কমপ্লিকেটেড মেকানিজমের থ্রু দিয়ে দেখানো আছে। আমি তোমাদের এখানে সিম্পলি ভাবতে বলবো, এই নেক্সট স্টেপে এই যে মিডিয়ামে H2 রয়েছে,
এই H2টাকে তুমি ভাববে এটা কিন্তু অথেন্টিক মেকানিজম নয়, রিঅ্যাকশনটাকে মনে রাখার জন্য এই পরের স্টেপে রিঅ্যাকশনটা মেকানিজম একটু অন্যরকম। তো এক্স্যাক্টলি তুমি যদি ভাবতে পারো যে H2টা আমি দিয়েছি, সেই H2টা নেক্সট স্টেপে এখানে অ্যাটাক করে এই বিয়ারকে পার করে দিলাম, তার ফলে CH2 বিআর সি ডবল বন্ডেড ও OH এইরকম একটা কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম করবে, যে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যালকাইল গ্রুপে থাকা হাইড্রোজেনটা ব্রোমিন দ্বারা রিপ্লেসড হয়ে যাবে। ক্লিয়ার? যদিও আমি বারবার বলছি এই স্টেপের মেকানিজমটা আমি খুব সিম্পলি দেখিয়েছি তোমাকে, অ্যাকচুয়ালি কিন্তু রিঅ্যাকশন এইভাবে ঘটে না। ঘটে কিভাবে? যদি এক্স্যাক্ট মেকানিজম বলো তাহলে এই জায়গাটা ভীষণ কমপ্লিকেটেড, আমি তোমাদের যদি বলেও দিই তাহলে বোঝা অতটা ইজি না হয়তো। সেই কারণে এটা যখনই ফর্ম করলো, দ্যাট ইজ CH2Br, আমি এটাকে এইভাবে লিখতে পারি CH2Br C ডবল বন্ডেড ও Br। এটা ফার্দার আর এক অণু কার্বক্সিলিক অ্যাসিড, দ্যাট ইজ CH3C ডবল OH এর প্রেজেন্সে যদি আমি একে রিঅ্যাকশন ঘটাই, তাহলে এই বিয়ারটা এখানে, এই OH-টা এখানে শিফট হয়ে যাবে। তার ফলে আলটিমেটলি এখান থেকে দুটো প্রোডাক্ট, দ্যাট ইজ CH2Br C ডবল বন্ডেড ও OH প্লাস CH3 C ডবল বন্ডেড ও Br। এইরকম একটা প্রোডাক্ট আমরা খুব সিম্পলি দেখাতে পারি, কারণ এখানটা ভীষণই কমপ্লিকেটেড একটা মেকানিজম আছে শেষ স্টেপটা, আমাদের সেটাকে অ্যাভয়েড করে কি আমরা শুধু এইভাবে রিঅ্যাকশনের প্রোডাক্টকে আমরা এক্সপেক্ট করতে পারি। দিস দ্য HVZ রিঅ্যাকশন। এবার প্রশ্ন হচ্ছে এই রিঅ্যাকশনের উপযোগিতাটা ঠিক কোথায়, এই রিঅ্যাকশনটাকে আমরা কোথায় কাজে লাগাতে পারি? এই রিঅ্যাকশনটাকে আমরা কাজে লাগাতে পারি বিভিন্ন ক্ষেত্রে। কোথায়? দেখো, এই পার্টিকুলার বিক্রিয়ার ফলে আমরা ফাইনালি পেলাম কি না, এখানে একটা হ্যালোজেন অ্যাটমকে নিয়ে এলাম, যে হ্যালোজেন অ্যাটম ইজ বিহেভ অ্যাজ এ গুড লিভিং গ্রুপ। তাহলে আমরা এই ধরনের আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমরা বিভিন্ন নিউক্লিওফাইলের প্রেজেন্সে নিয়ে গিয়ে বিক্রিয়া ঘটাই, তাহলে এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ঘটিয়ে দেবে, ঘটিয়ে ভিন্ন ভিন্ন কম্পাউন্ড আমার এখান থেকে তৈরি করা সম্ভব। দেখো, তাহলে আমরা এই 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 রিঅ্যাকশনটা বেসিক্যালি HVZ রিঅ্যাকশন। এবার আমরা HVZ রিঅ্যাকশনের অ্যাপ্লিকেশন আসতে চাইছি। আমরা এই পার্টিকুলার বিক্রিয়াতে যে প্রোডাক্টটা পেলাম, সেই প্রোডাক্টের অ্যাপ্লিকেশনের জায়গাটা কোথায় দেখো, সেই প্রোডাক্টের অ্যাপ্লিকেশনের জায়গাটা আমার ঠিক এই জায়গাতে, যে আমরা যদি এখানে CH2Br C ডবল বন্ডেড ও OH একে যদি আমরা KOH এর প্রেজেন্সে রিঅ্যাকশন ঘটাই, তাহলে কি ঘটবে? অবশ্যই এখানে অ্যাকোয়াস KOH, দ্যাট মিন্স জলীয় KOH। অ্যাকোয়াস KOH এর প্রেজেন্সে যদি রিঅ্যাকশন ঘটে, তাহলে এখান থেকে কি হবে? আমরা দেখেছি দিস ইজ দ্য OH মাইনাস অ্যাকোয়াস KOH এর প্রেজেন্সে থাকে OH মাইনাস BF এর নিউক্লিওফাইল, সেই OH মাইনাসটা এখানে অ্যাটাক করে একবার করে দেবে। তার ফলে CH2OH C ডবল বন্ডেড OH আলফা হাইড্রক্সি অ্যাসিডের ক্ষেত্রে তৈরি করা সম্ভব। দ্যাট ইজ আলফা হাইড্রক্সি অ্যাসিড। সেকেন্ড, আমরা যদি অ্যামোনিয়ার প্রেজেন্স থেকে রিঅ্যাকশন ঘটাতে চাইতাম, তার মানে একে যদি আমরা রিঅ্যাকশন ঘটাতাম NH3 প্রেজেন্সে, এও একই রকম ভাবে নিউক্লিওফাইলের মতো অ্যাটাক করে বার করে দেবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতাম, এখানে CH2 NH2 C double H, আলফা অ্যামাইনো অ্যাসিড। তাহলে একে কাজে লাগিয়ে আমরা আলফা হাইড্রক্সি অ্যাসিড যেমন তৈরি করতে পারছি, আলফা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারি। আমি যদি একে কি করতে পারি না, নিউক্লিওফাইল হিসাবে CH2Br C double H KCl ইউজ করি, সায়ানাইড আয়ন,
সায়ানাইড এন্ড বিহেভ অ্যাজ এ স্ট্রং নিউক্লিওফাইল, এখানে অ্যাটাক করে বিআর কে বার করে দিতে পারে। তার ফলে CH2 CN COOH এটা আলফা সায়ানো অ্যাসিড তৈরি হতে পারে। এই সায়ানো অ্যাসিডটাকে যদি আমরা হাইড্রোলিসিস করি তাহলে CN গ্রুপটা আমরা জানি COOH গ্রুপে রূপান্তরিত হয়ে যেতে পারে। দ্যাট ইজ CH2 COOH গ্রুপে রূপান্তরিত হতে পারে। তাহলে এই ক্ষেত্রে এই ধরনের একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড তৈরি হওয়া সম্ভব। এটাও আমরা এক্ষেত্রে দেখতে পারি। তাহলে এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, আমরা HPZ রিঅ্যাকশনকে কাজে লাগিয়ে এই পার্টিকুলার কম্পাউন্ডগুলোকে সিনথেসিস করতে পারি। তো এটা গেল কার্বক্সিলিক অ্যাসিডের অ্যালকাইল গ্রুপে থাকা হাইড্রোজেন পরমাণুকে সাবস্টিটিউশন। এবং নেক্সট যে রিঅ্যাকশনটা বাকি রইল আমাদের, খুবই কমন রিঅ্যাকশন, নেক্সট যে রিঅ্যাকশনটা আমাদের বাকি রইল সেটা হচ্ছে কি না অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। দেখো তো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো দেখো এনি অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, যে কোনো অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড COOH, সেটা আমরা ফার্স্ট রিঅ্যাকশনের টাইপ যখন পড়েছি তখনই দেখেছি যে কার্বক্সিলিক অ্যাসিডের ভিতরে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট থাকার কারণে রিং থেকে ইলেকট্রন ডেন্সিটিকে উইথড্র করে নেয়। তার ফলে এই রিংয়ের মেটা পজিশনে থাকা গ্রুপগুলো, মেটা পজিশনে থাকা হাইড্রোজেনগুলো কি হতে পারে না মেটা পজিশনে থাকা হাইড্রোজেনগুলো বেশি ইলেকট্রন রিচ হওয়ার কারণে এনি ইলেকট্রোফাইল, যে কোনো ইলেকট্রোফাইল সেই মেটা পজিশন দিয়ে অ্যাটাক করে এবং ওই মেটা পজিশনে থাকা হাইড্রোজেনগুলো ইলেকট্রোফাইল দ্বারা সাবস্টিটিউশন ঘটে এবং সেই কারণে আমরা এটাকে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বলবো। তো আমরা যদি একটা সিম্পল এক্সাম্পল দেখিয়ে দিই তোমাদের, যে রিএজেন্ট হিসেবে যদি আমরা গাঢ় HNO3 এবং গাঢ় H2 দ্যাট ইজ মিক্সড অ্যাসিডকে ইউজ করি, দ্যাট ইজ কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2 এর সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কি তৈরি হবে, এদের এই মিক্সচারে কি তৈরি হবে দেখো, তৈরি হবে NO2 প্লাস অ্যাজ এ ইলেকট্রোফাইল। এই NO2 প্লাস মেটা পজিশন দ্বারা সাবস্টিটিউশন ঘটবে, তাহলে COOH গ্রুপের রেসপেক্টে মেটা পজিশনে NO2 গ্রুপ চলে আসবে। তো বেসিক্যালি এই বিশেষ ধরনের বিক্রিয়াগুলো কি আমরা এক্ষেত্রে দেখব কার্বক্সিলিক অ্যাসিডের অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে। যদি আমরা এখানে হ্যালোজেনেশন করতে চাই, Br2 ইন প্রেজেন্স অফ Fe বা FeBr2, অর্থাৎ COOH এর প্রেজেন্সে দেখো Br2 ইন প্রেজেন্স অফ FeBr3, তাহলে এক্ষেত্রে তৈরি হবে কি Br প্লাস as ইলেকট্রোফাইল, সেটা মেটা পজিশন দিয়ে অ্যাটাক হবে, তাহলে মেটা পজিশনে Br2টা এসে জুড়বে। তো দিস ইজ বেসিক্যালি এই রিঅ্যাকশন গুলো হতে পারে এই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হিসেবে। এবং তাহলে বাকি রইল আমাদের যে আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন, অর্থাৎ শনাক্তকরণ বিক্রিয়া। আমরা কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণ রিঅ্যাকশনটা যদি একবার দেখে নিই তাহলে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড কমপ্লিট হবে। তো শনাক্তকরণ বিক্রিয়া আমাদের অলরেডি পড়া রিঅ্যাকশন, যেটা আমরা এফারভেসেন্স রিঅ্যাকশনস বলছি, বা সোডিয়াম কার্বনেট বা বাইকার্বনেট, ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সাথে যে বিক্রিয়া আমরা দেখলাম, দিস ইজ কল্ড কি না তার শনাক্তকরণে আমরা এটাকে ব্যবহার করতে পারি। অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণে আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডকে ছড়িয়ে দিই, স্প্রিঙ্কেল করি, তাহলে এখান থেকে দেখবো কি হবে না প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এফারভেশন হতে শুরু করবে, গ্যাস বেরিয়ে আসতে শুরু করবে। যদি এটা ঘটে থাকে যে এনি সোডিয়াম কার্বনেট অথবা বাইকার্বনেটের জলীয় দ্রবণে কার্বক্সিলিক অ্যাসিড দেওয়া মাত্র সেখান থেকে প্রচুর পরিমাণ
কোনো একটা মানে গ্যাস বেরিয়ে আসছে, তাহলে চোখ বুঝে জানতে হবে দিস গ্যাস ইজ কার্বন ডাইঅক্সাইড, এবং এই কার্বন ডাইঅক্সাইডটা কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশনের ফলেই ঘটেছে। এবং এই স্পেসিফিক বিক্রিয়া যেটা আমরা অলরেডি আগে পড়লাম, সেই বিক্রিয়া দ্বারাই আমরা কার্বক্সিলিক অ্যাসিডকে শনাক্তকরণ করতে পারি। ওকে, তো চলো কার্বক্সিলিক অ্যাসিড মোটামুটি এটুকুই।